আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের 'মেন্ডিং ওয়াল' এই কবিতাটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটু বলে রাখি যে এই কবিতাটা কবি লিখেছেন মেন্ডিং ওয়াল ওয়াল বা দেয়াল, যেটা হচ্ছে মানে পুনরায় ঠিক করা, মেন্ড করা বা মেরামত করা। অর্থাৎ দেয়াল মেরামত করা সম্পর্কে এই কবিতাটা মূলত লেখা। যদিও এটার হিডেন মিনিং ভিন্ন, কিন্তু কবি এটা মূলত লিখেছেন দেয়াল ঠিক করা বা ওয়াল মেরামত করা নিয়ে। ঠিক আছে? তো আ সেটা একটু বলে রাখি কিসের ওয়াল? আ ওয়ালটা হচ্ছে কবি এবং কবির একজন প্রতিবেশী আছেন। তাদের ২ টো জমি আছে। আ সেই জমির মাঝখানের একটা আইলের মতো ওয়াল আরকি। আমাদের দেশে যেটাকে আইল বলা হয়। তো ধরেন সেরকম একটা ওয়াল। তো সেই ওয়ালটা তারা যে ২ জন প্রতিবেশী মিলে তাদের জমির মাঝখানের যে ওয়াল বা দেয়ালটা যে তারা ঠিক করবেন, এই সম্পর্কেই কবিতাটি লেখা। তো চলুন দেখি কবি কি বলেছেন। কবি ১ম এ বলছেন, "Something there is that doesn't love a wall." কবি বলছেন যে প্রকৃতিতে বা আ নেচারের মধ্যে কিছু একটা তো আছে যেটা এই যে ওয়ালটা তারা ঠিক করতে যাচ্ছে, তারা ২ প্রতিবেশী মিলে। এই যে ওয়ালটা যেটা তারা ঠিক করবে, কিছু একটা আছে যে কিনা এই ওয়ালটা পছন্দ করে না। যে কিনা চায় না যে ওয়ালটা আসলে থাক। তারপরে that sends the frozen ground swell under it. ফ্রোজেন গ্রাউন্ড মানে আ হচ্ছে কবি যেহেতু একজন আমেরিকান কবি, তো সেখানে ফ্রোজেন গ্রাউন্ড এর কথা বলা হচ্ছে বা বরফ আবৃত যে জমে থাকা যে গ্রাউন্ড বা ভূমি সেটার কথা বলছেন কবি। তো that sends the frozen ground swell under it. swell মানে হচ্ছে ফোলা বা ফেঁপে ওঠা। তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন কি যে, যে জিনিসটা আসলে এই ওয়ালটাকে পছন্দ করছে না, সেই জিনিসটা নিচের মাটিটাকে ফুলিয়ে তুলছে। যেন ওয়ালটা উপর থেকে ভেঙে পড়ে যায়। তারপরে বলছেন and spills the upper boulders in the sun, এবং উপরের যে বোল্ডার বা উপরের যে পাথরগুলো আছে সেগুলো পড়ে যায়। and makes gaps even two can pass abreast, এবং উনি বলছেন কি যে এই জিনিসটা আসলে এই ওয়ালটাকে এতটাই অপছন্দ করে আম যে সেটা তারা ওয়াল ঠিক করার পরে ওয়ালের মাঝে কিছুদিন পরে আবার এতটাই মানে ফাঁকা হয়ে যায় বা এতটাই আ জায়গা তৈরি হয়ে যায় যে সেখান দিয়ে even two can pass abreast, সেখান দিয়ে ২ জন আরামসে চলে যেতে পারে। মানে আসলে ওয়ালের মধ্যে কতখানি জায়গা হলে যে ২ জন মানুষ আরামসে সেখান দিয়ে পাস করে যেতে পারে। কবি সেটাই বোঝাচ্ছেন। যে আ প্রকৃতিতে কিছু একটা আছে যেটি এই ওয়ালটা পছন্দ করে না। এবং সে কারণে দেখা যায় যে ওয়ালটা বারবার ঠিক করার পরেও এটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। এবং সেই গ্যাপটা এতটাই বড় যে সেখান দিয়ে ২ জন মানুষ অনায়াসে চলে যেতে পারে বা পাস করতে পারে। "দ্য ওয়ার্ক অফ হান্টার্স ইজ অ্যানাদার থিং." কবি বলছেন যে শিকারীরা যে শিকার করে এটার কথা ভিন্ন, এটা অন্য বিষয়। I have come after them and made repair where they have left where they have left not one stone on a stone. কবি বলছেন যে শিকারীরা যে শিকার করে এবং তারা শিকার করতে যেয়ে যে এই ওয়ালগুলো যে ভেঙে ফেলে বা আ এলোমেলো করে দেয়, এটার কথা ভিন্ন। আমি আসলে এটার কথা বলছি না। আমি এমন কিছুর কথা বলছি যেটা আসলে দেখা যায় না, যেটা আসলে রহস্যময়। কিন্তু এমন কিছু আছে যে ওয়ালটা আসলে পছন্দ করছে না। Where they have left no stone on a stone, এখানে উনি বলছেন যে শিকারীরাও অনেক সময় শিকার করতে গিয়ে আ ওয়াল ভেঙে ফেলে বা একটা পাথর একটার উপর থেকে আরেকটা পড়ে যায় তাদের কারণে। তো আমি এসে সেগুলো ঠিক করি। কিন্তু এখানে আসলে কবি ওনাদের কথা বলছেন না। But they would have the rabbit out of hiding to please the yelping dogs. তো কবি বলছেন যে আ তারা যে অনেক সময় যে ওয়ালের মধ্যে যে খরগোশ লুকিয়ে থাকে, শিকারীরা যে সেই খরগোশটা শিকার করবে, সেটার জন্য তারা অনেক সময় ওয়ালগুলো ফাঁকা করে এবং ওয়ালগুলো পাথরগুলো সরিয়ে সেই খরগোশগুলো ওয়ালের মধ্যে থেকে বের করে আনে। টু প্লিজ দ্য ইয়েলপিং ডগস, এখানে ইয়েলপিং ডগস বলতে বোঝানো হচ্ছে যে ওই যে যে কুকুরগুলো খুব চেঁচামেচি করে বা ঘেউ, ঘেউ করে। ইয়েল্প মানে মানে একটু চিৎকার করা। ইয়েল্প মানে চিৎকার করা আরকি। তো কবি বলছেন যে
টু প্লিজ দ্য ইয়েল্পিং ডগস, মানে তারা যে চিৎকার করা কুকুরগুলো সেগুলোকে খুশি করার জন্য তারা অনেক সময় এই ওয়ালের পাথরগুলো সরিয়ে তারা আম খরগোশগুলো টেনে বের করে আনে। দ্য গ্যাপস আই মিন, আমি আসলে যে গ্যাপটার কথা বোঝাতে চাচ্ছি, নো ওয়ান হ্যাজ সিন দ্য মেড অর হার্ড দ্য মেড। কিন্তু কবি আসলে বলছেন যে এই যে শিকারীদের মাধ্যমে যে গ্যাপগুলো বা তৈরি হয় বা পাথরগুলো পড়ে যায়, আমি আসলে এটার কথা বলতে চাচ্ছি না। আমি কিসের কথা বলতে চাচ্ছি? দ্য গ্যাপস আই মিন নো ওয়ান হ্যাজ সিন দ্য মেড, যে গ্যাপগুলো আসলে কেউই বানাতে কখনো দেখেনি, অর হার্ড দ্য মেড। আর কবি আসলে এমন কিছু গ্যাপের কথা বলছেন বা এমন কিছু ফাঁকার কথা বলছেন সেই পাথরের ওয়ালের মধ্যে, যে ফাঁকাগুলো আসলে কবিও দেখেননি যে কিভাবে এই ফাঁকাটা আসলো বা কিভাবে এই গ্যাপটা তৈরি হলো, আবার কেউই দেখেনি। কিন্তু সেই ফাঁকাটা কিছুদিন পরপরই তারা দেখতে পান। কিন্তু কিভাবে যে এই ফাঁকাটা হয় সেটা কবিও জানেন না এবং উনি বলছেন যে কেউই জানে না। কেউ দেখেওনি, কেউ শোনেওনি এই ফাঁকাটা কিভাবে তৈরি হলো সেটা। বাট অ্যাট স্প্রিং মেন্ডিং টাইম উই ফাইন্ড দেম দেয়ার। যদিও এই ফাঁকাটা বা এই গ্যাপটা কিভাবে আসলো এই ওয়ালের মধ্যে এটা কেউ দেখেনি বা শোনেনি, কিন্তু অ্যাট ইস বাট অ্যাট স্প্রিং মেন্ডিং টাইম, কিন্তু এই যে স্প্রিং সিজনে যে আমরা ওয়ালগুলো ঠিক করতে আসি, উই ফাইন্ড দেম দেয়ার, আমরা এটাকে এখানে পাই। আই লেট মাই নেইবার নো বিয়ন্ড দ্য হিল, আমি আমার প্রতিবেশীকে জানালাম যে হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাস করে। অর্থাৎ কবি তার যে প্রতিবেশীর সাথে ওয়ালটা ঠিক করার কাজ শুরু করবেন, উনি ওনার প্রতিবেশীকে জানালেন যে শোনো, আমাদের তো আসলে আমাদের জমির মাঝখানের যে ওয়ালটা আছে ওটা তো এরকম ভেঙে ভেঙে গেছে, আমাদের ঠিক করার প্রয়োজন। কবি এটা ওনার নেইবারকে জানিয়ে দিলেন। অ্যান্ড অন এ ডে উই মিট টু ওয়াক দ্য লাইন, এবং একটা নির্দিষ্ট দিনে আমরা দেখা করলাম সেই যে দেয়ালের যে লাইন আছে সেটা ধরে ধরে একসাথে হাঁটার জন্য এবং কাজ করার জন্য। অ্যান্ড সেট দ্য ওয়াল বিটুইন আস ওয়ান্স এগেইন, এবং আমরা আমাদের মাঝে ওয়ালটা আবার রাখলাম। অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে ওনার যে প্রতিবেশী উনি আছেন ওয়ালের এক পাশে এবং কবি আছেন ওয়ালের অপর পাশে, অর্থাৎ দুইজন ওয়ালের দুই দিকে অবস্থান করছেন। উই কিপ দ্য ওয়াল বিটুইন আস অ্যাজ উই গো, আমরা আমাদের মাঝে আম ওয়ালটা রেখেই চলছিলাম আমরা যতই যাচ্ছিলাম। অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে ওনারা দুইজন একটা ধরেন মাঝখানে ওয়াল, ওর এক পাশে আপনি দাঁড়িয়ে আছেন, তার আরেক পাশে আপনার প্রতিবেশী দাঁড়িয়ে আছে এবং আপনারা দুইজন মিলে সেই ওয়ালটা ঠিক করছেন এবং ঠিক করতে করতে সামনের দিকে এগোচ্ছেন বা সোজা চলে যাচ্ছেন দুজন মিলে ঠিক করতে করতে। তারপরে বলছেন টু ইচ দ্য বোল্ডার্স দ্যাট হ্যাভ ফলেন টু ইচ, উনি বলছেন যে আম, যে বোল্ডার বা যে পাথরগুলো পড়েছিল আমরা সেগুলো একটা একটা করে ঠিক করছিলাম। তারপরে কবি বলছেন অ্যান্ড সাম আর লোভস অ্যান্ড সাম সো নিয়ারলি বলস, উই হ্যাভ টু ইউজ এ স্পেল টু মেক দেম ব্যালেন্স। সাম আর লোভস বলতে কবি বোঝাচ্ছেন যে পাথর আসলে ক্ষয় ক্ষয় হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে রুটির মতো বা লোভসের মতো হয়ে গিয়েছে, আকার ধারণ করেছে। অ্যান্ড সাম সো নিয়ারলি বলস, এবং অনেকগুলো আবার রাউন্ড বলের মতো, গোল বলের মতো হয়ে গিয়েছে। উই হ্যাভ টু ইউজ এ স্পেল টু মেক দেম ব্যালেন্স, আমাদের ঠিকঠাকভাবে সেগুলোকে ব্যালেন্স করে একটার উপর আরেকটা সাজিয়ে রাখতে হচ্ছিল। স্টে হোয়ার ইউ আর আনটিল ইউর ব্যাকস আর টার্নড, উনি আর ওনার নেইবারের মধ্যে এটা একটা কথোপকথন যে তুমি সেখানেই থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার হচ্ছে মানে এই লাইনের কাজটা করা শেষ হচ্ছে আর কি, এরকম। উই ওয়ার আওয়ার ফিঙ্গার্স রাফ উইথ হ্যান্ডলিং দেম, কবি বলছেন যে এই কাজটা আসলে অতটাও সহজ না। উই ওয়ার আওয়ার ফিঙ্গার্স রাফ, আমাদের আঙুল আসলে ক্ষয়ে গিয়েছিল এটা পাথর তুলে তুলে বলটা ঠিক করতে গিয়ে। উইথ হ্যান্ডলিং দেম, এটাকে ঠিক করতে গিয়ে। ও জাস্ট অ্যানাদার কাইন্ড অফ আউটডোর গেম, আবার কবি এটাও বলছেন ওয়ান অন এ সাইড, উনি বলছেন কি যে এটার আসলে উনি এটা বলে বোঝাতে যাচ্ছেন যে এটা যে আমরা করছি এত কষ্ট করে, আসলে এটার মিনিংটা কি, এটার মানেটা কি। প্রকৃতি তো আসলে চায় না যে এই ওয়ালটা বা এই দেয়ালটা থাক, আবার আমিও এটার সেরকম কোনো প্রয়োজন দেখি না এই ওয়ালটার। তো এই কবি বলছেন যে এটা হয়তো জাস্ট অ্যানাদার কাইন্ড অফ আউটডোর গেম, এটা একটা বাইরের খেলার মতোই কোনো একটা খেলা উনি খেলছেন, উনি আর কি এটা একটু
বোঝাতে যাচ্ছেন যে এটার তো আসলে কোনো দরকার নেই। ওয়ান অন এ সাইড, এক পাশে একজন করে এই খেলাটা খেলছে এমন উনি বোঝাচ্ছেন। ইট কামস টু লিটল মোর, এটা একটু বেশি হয়ে দাঁড়ালো। দেয়ার হোয়ার ইট ইজ উই ডু নট নিড দ্য ওয়াল। কবি বলছেন যে এখানেই আসলে এই বিষয়টা যে আমাদের আসলে কেন ওয়ালটা দরকার নেই। হি ইজ অল পাইন অ্যান্ড আই অ্যাম অ্যাপেল অর্চার্ড। কবি বলছেন যে তার প্রতিবেশীর যে বাগান রয়েছে বা জমি রয়েছে সেটা হচ্ছে পাইন গাছের জমি, অ্যান্ড আই অ্যাম অ্যাপেল অর্চার্ড, এবং আমার জমিটা হচ্ছে সম্পূর্ণই আপেলের বাগান। তো কবি বলছেন কি যে আসলে এই ওয়ালটার দরকারটা কি, আসলে কি এটা কোনো সেন্স মেক করে? তো কবির ভাষ্য অনুযায়ী যে যদি এমনটা হতো যে তারও পাইন গাছ আমারও পাইন গাছ, অথবা তারও আপেল গাছের বাগান আমারও আপেল গাছের বাগান, তাইলে তো দুইজনের হয়তো জায়গাটা চিনতে কষ্ট হইতো, যে অথবা দুইজনের একটু ঝামেলায় পড়তে হতো যে কোন জায়গাটা কার। কিন্তু এখানে তো আসলে ওরকম কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই, কারণ কবির হচ্ছে গিয়ে কিসের বাগান, আপেল অর্চার্ড বা আপেলের বাগান, আর হচ্ছে তার প্রতিবেশীর হচ্ছে পাইন গাছের জমি বা বাগান। তো কবি বলছেন যে আমাদের দুইজনের যেহেতু দুই রকম গাছ, দুই রকম গাছের বাগান বা দুই রকম জমি, আমাদের কি দরকার এই ওয়াল ঠিক করার। তারপরে কবি বলছেন, মাই অ্যাপেল ট্রিজ উইল নেভার গেট অ্যাক্রস অ্যান্ড ইট দ্য খোন্স আন্ডার হিজ পাইন্স, আই টেল হিম। কবি বলছেন যে আমি তাকে বললাম, কি বললাম, আমার আপেল গাছ কখনোই তোমার পাইন গাছের জমির মধ্যে ঢুকে পড়বে না, অ্যান্ড ইট দ্য কোনস আন্ডার হিজ পাইন্স, এবং তোমার পাইন গাছের জমির মধ্যে ঢুকে সেই তোমার পাইন গাছের কোনো খেয়ে ফেলবে না। তো কবি এটা বলে তার প্রতিবেশীকে বোঝাতে চাচ্ছিলেন আসলে যে দেখো, আমাদের দুইজনের জমিও আলাদা, এমনও তো না যে আমার আপেল গাছ তোমার পাইন গাছ গিয়ে খেয়ে ফেলবে। তাহলে আমাদের আসলে দরকারটা কি, আমরা কি শুধু শুধু কষ্ট করছি না, আমাদের কি অলের আসলে কোনো প্রয়োজন আছে? হি অনলি সেস, কবির প্রতিবেশী শুধুমাত্র কি বললেন, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। এই কথাটা হচ্ছে এই পোয়েমের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাইন, যে উনি যে ওনার প্রতিবেশীকে এত কিছু বলছেন, উনি নিজেও চিন্তা করছেন, ওনার প্রতিবেশীকে বোঝাতে চেষ্টা করছেন যে আসলে তো বলার কোনো দরকার নেই, কি দরকার শুধু শুধু। কিন্তু তিনি যখনই ওনার প্রতিবেশীকে এটা বোঝাতে যান, ওনার প্রতিবেশী শুধু এই একটা লাইনই বলে, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। অর্থাৎ কি, গুড ফেন্সেস, ফেন্স মানে কি, বেড়া, ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে, এটা হচ্ছে উনি বলেন, এবং ওনার কথার টোনটা কিন্তু বেশ গম্ভীর গম্ভীর, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স এরকম। তারপরে, স্প্রিং ইজ দ্য মিসচিফ ইন মি অ্যান্ড আই ওন্ডার ইফ আই কুড পুট এ নোশন ইন হিজ হেড। উনি বলছেন যে আচ্ছা, আমার প্রতিবেশী যেহেতু বলছে যে না বেড়া দিতেই হবে, প্রতিবেশী প্রতিবেশী তাহলে সম্পর্ক ভালো থাকে যেহেতু, সেটা ঠিক আছে, মেনে নিতে পারি আমি। কিন্তু উনি বলছেন যে স্প্রিং ইজ দ্য মিস্ট্রিফ ইন মি। আমরা জানি যে স্প্রিং সিজন হচ্ছে নব হচ্ছে জাগরণের ঋতু। তো উনি বলছেন যে আমি এটা মেনে নিতেই পারতাম, কিন্তু আমি আরো একটু চেষ্টা করলাম, এবং আমি তার মাথায় এই কথাটা একটু ঢুকে দিতে চেষ্টা করলাম যে আসলে ওয়ালের কোনো প্রয়োজন নেই। ইফ আই কুড পুট এ নোশন ইন হিজ হেড, উনি বলছেন যে আমি যদি তার মাথায় একটু হলেও এই বিষয়টা ঢোকাইতে পারতাম। হোয়াই ডু দে মেক গুড নেইবার্স, মানে কবি প্রশ্ন করছেন যে তার যে প্রতিবেশী বললেন যে ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে, কবি প্রশ্ন করছেন হোয়াই ডু দে মেক গুড নেইবার্স, অর্থাৎ কেন ভাই, কেন ভালো ফেন্সেস, কেন ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে। ইজেন্ট ইট হোয়ার দেয়ার আর কাউস, এটা কি সেখানে ভালো এখানে কি, এটা কি সেখানকার জন্য ভালো না যেখানে গরু আছে। বাট দেয়ার বাট হেয়ার দেয়ার আর নো কাউস, কিন্তু এখানে তো কোনো গরু নেই, তাহলে এখানে কেন হচ্ছে আহ, আমার ওয়াল দিতে হবে। বিফোর আই বিল্ড এ ওয়াল আই উড আস্ক টু নো, আমি একটা ওয়াল তৈরি করার আগে বা ওয়াল ঠিক করার আগে আমি এটা জানতে চাই, হোয়াট আই ওয়াজ ওয়ালিং ইন অর ওয়ালিং আউট। কবি বলছেন যে আমি যে আসলে ওয়ালটা তৈরি করছি এটার মাধ্যমে তোমার এটাও আসলে জানা দরকার যে আমি ওয়াল দেওয়ার মাধ্যমে আমার ওয়ালের মধ্যে আমি কি নিয়ে আসছি, এবং আমার ওয়ালের বাইরে আমি কি মানে আরেক পাশে সরিয়ে দিচ্ছি। অ্যান্ড টু হোম আই ওয়াজ লাইক টু গিভ অফেন্স, এবং কবি বলছেন যে আম, এবং আমি যে এই ওয়ালটা তৈরি করছি ভাই, আমার আসলে কারণটা কি, কার সাথে আমার এত দ্বন্দ্ব, কার সাথে আমার এত মনোমালিন্য যে আমি ওয়াল তৈরি করছি, আমি কার সাথে হচ্ছে ঝামেলা করতে গিয়েছিলাম যে আমার এই ওয়াল তৈরি করতে হবে। তারপরে উনি তারপরে কবি আবার বলছেন,
সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজেন্ট লাভ এ ওয়াল। কিছু একটা আছে যেটা ওয়াল বা দেয়াল পছন্দ করে না বা ভালোবাসে না। দ্যাট ওয়ান্টস ইট ডাউন, সেটা এই ওয়ালটাকে হচ্ছে ধ্বংস করে দিতে চায় বা এটাকে দাবিয়ে ফেলতে চায় বা নামিয়ে ফেলতে চায়। আই কুড সে এলস টু হিম। উনি বলছেন এলস মানে এখানে হচ্ছে ধরেন সুপার ন্যাচারাল যে জিনিস আছে, পরি টরি বা এরকম কিছু। উনি বলছেন যে আমি তাকে বলতে পারি যে হয়তো কোনো এরকম অশরীরী জিনিস আছে যেটা আসলে ওয়ালটা চাচ্ছে না, যে কারণে আমরা প্রতিবার এটা ঠিক করার পরেও এটা হচ্ছে নষ্ট হয়ে যায় বা এটার মধ্যে ফাঁকা হয়ে যায়। তারপরে কবি বলছেন, বাট ইটস নট এলস এক্স্যাক্টলি অ্যান্ড আই উড রাদার হি সেড ইট ফর হিমসেলফ। কিন্তু কবি বলছেন যে এটা আসলে এরকম পরিটরিও না। অ্যান্ড আই উড রেদার হি সেইড ইট ফর হিমসেলফ, এবং আমি চাচ্ছিলাম যে আমার প্রতিবেশী নিজে এটা বুঝতে পারুক যে আসলে ওয়ালদার কোনো প্রয়োজন নেই। আই সি হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখলাম, ব্রিংিং এ স্টোন গ্রাস্পড ফার্মলি বাই দ্য টপ ইন ইচ হ্যান্ড। গ্রাস্প মানে হচ্ছে হাত দিয়ে ধরা শক্ত করে। তো কবি বলছেন যে ইন ইচ হ্যান্ড অর্থাৎ তার প্রতিবেশী দুই হাতে দুইটা দুইটা করে স্টোন বা পাথর নিয়ে আসছে, শক্ত করে ধরে দুই হাতে দুইটা পাথর নিয়ে আসছেন। লাইক অ্যান ওল্ড স্টোন স্যাভেজ আর্মড, উনি এখানে বলছেন ওল্ড স্টোন স্যাভেজ আর্ম সেভেন। এখানে উনি বোঝাতে চাচ্ছেন যে সেই প্রাচীন যুগের যে হচ্ছে আপনার যে মানুষজন বন্য মানে অনেক আগের যুগে যে মানুষ বুনো টাইপ ছিল, তারা পাথর দিয়ে অনেক রকম অস্ত্র শস্ত্র বানাতো। তো কবি বুঝতে চাচ্ছেন যে কবি এখানে সেই অনেক যুগ আগের তার প্রতিবেশী এখানে অনেক, তার প্রতিবেশীকে দেখে কবির মনে হচ্ছিল যে তার প্রতিবেশী অনেক যুগ আগের একজন মানুষ, তিনি সেই স্যাভেজ যুগের একজন মানুষ, তিনি পাথর অস্ত্রের মতো করে ধরে নিয়ে আসছেন। হি মুভস ইন ডার্কনেস অ্যাজ ইট সিমস টু মি, কবির মনে হচ্ছিল যে তিনি তার প্রতিবেশী অন্ধকারের মধ্যে আছেন, তিনি অন্ধকারে হাঁটছেন পাথর নিয়ে। নট অফ উডস অনলি অ্যান্ড দ্য শেড অফ ট্রিজ, উনি বলছেন যে নট অফ উডস অনলি, ওনার প্রতিবেশীর যে আহ, অন্ধকারের মধ্যে আসছে, এই অন্ধকারটা কিসের না? অন্ধকারটা হচ্ছে এটার না যে সেখানে যে হচ্ছে উড ছিল বা গাছপালা ছিল, এবং অনলি দ্য শেডস অফ ট্রিজ, সেখানে শুধু গাছপালার যে ছায়া এবং গাছের যে ছায়া, এটা শুধু সেই অন্ধকার না। কবি এখানে বুঝতে চাচ্ছেন এটা হচ্ছে তার প্রতিবেশীর মনের অন্ধকার, যেটার মধ্যে তিনি আচ্ছন্ন হয়ে আছেন, তিনি ইগনোরেন্সের মধ্যে আছেন, কবি এটা বোঝাচ্ছেন। হি উইল নট গো বিহাইন্ড হিজ ফাদার সেইং, কবি বলছেন যে এই এই আমার প্রতিবেশীকে আমি যতই বুঝাই না কেন যে ওয়ালের দরকার নেই, ওয়ালের দরকার নেই, এরকম আমার কথা কোনোদিনও শুনবে না। হি উইল নট গো বিহাইন্ড হিজ ফাদার সেইং, সে তার বাবার কথার বাইরে যাবে না বা সে তার বাবার কথা অমান্য করবে না। অ্যান্ড হি লাইকস হ্যাভিং থট অফ ইট সো ওয়েল, এবং সে এটা চিন্তা করতেও ভালোবাসে যে এটা যে তার একটা বংশ পরম্পরায় সে একটাই চিন্তাটা পেয়েছে যে তার ওয়াল দিতেই হবে, এটা প্রতিবেশীদের জন্য ভালো, সে এটা চিন্তা করতেও সে পছন্দ করে। হি সেজ এগেইন, সে আবার বলল, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, তার প্রতিবেশী আবার কি বলল? গুড ফেন্সেস, ভালো বেড়া বা ভালো ফেন্সেস, মেক গুড নেইবার্স, ভালো প্রতিবেশী তৈরি করে বা প্রতিবেশীদের মধ্যে ভালো সম্পর্ক রক্ষা করে। তো এই ছিল রবার্ট ফ্রস্টের মেন্ডিং ওয়ালের অর্থ। তো এটা আসলে কবি, এটা হচ্ছে ছিল বলতে গেলে মানে আক্ষরিক অর্থ, কিন্তু এটার হিডেন মিনিং বা ভেতরের আহ, অন্তর্নিহিত অর্থ অনেকটা এরকম যে এখনকার যুগে আমরা আসলে মানুষের উপর থেকে কি বিশ্বাসটা হারিয়ে ফেলেছি, এবং যদি আমরা একদম আমাদের বাসা থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখি, আমরা কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি যে আমরা আমাদের নিজেদের বাসা বা গ্রামে আমাদের নিজেদের জমি, এগুলো আমরা নিজেদের রক্ষা করার জন্য আমরা কতটুকু মানে সতর্ক থাকি সবসময়। আমরা একটা ইঞ্চিও কিন্তু মানে আ ফেলে রাখতে চাই না বা নিশ্চিত থাকতে চাই যে এটা অন্য কেউ দখল করবে না। যদিও আমরা যদি এরকম নাও কবির ভাষ্য অনুযায়ী আমরা এরকম আসলে নাও চিন্তা করতে পারতাম যে কি দরকার? যার যেটা আছে সে সেটা নিয়ে থাক। এত রক্ষণাবেক্ষণ, এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার, এত মানে পেরেশানি হওয়ার কি আছে? এটা হচ্ছে কবির চিন্তাভাবনা। আবার যদি আমরা দেখি জাতীয় পর্যায়ে, তাহলে আমরা দেখব যে আমাদের দেশের যে বর্ডার, এটা কিন্তু আমাদের সবসময় পাহারা দিয়ে রাখতে হচ্ছে। যে অন্য কোনো শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য।
তো সবখানে এখন এই অবস্থায়। তো কবির এই যে কবিতাটা, এটা আমাদের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক করে যে আসলে ভালো প্রতিবেশী সেটা নিজের বাসার পাশের প্রতিবেশী হোক কিংবা আন্তর্জাতিক পর্যায়ের কোনো প্রতিবেশী হোক, এটার জন্য কি আমাদের আসলে ওয়ালগুলো ভেঙে ফেলা উচিত? ভেঙে ফেলে দিয়ে মানে সবাই বন্ধুর মতো থাকা উচিত? নাকি আরো ভালো করে এই ওয়ালগুলো স্ট্রং করে বানানো উচিত? যাতে সম্পর্কটা টিকে থাকে বা ভালো থাকে। তো আর কবি হচ্ছে এখানে বলতে চাচ্ছেন তার নেইবারকে বা প্রতিবেশীকে যে উনি একটু ignorance এর মধ্যে আছেন। এখানে কবিকে দেখানো হয়েছে কি যে একটু মানে আ প্রগতিশীল চিন্তাভাবনা থাকে না? যে একটু আ খোলা মনের উদার মনের চিন্তাভাবনা করা মানুষ থাকে কিছু, উনিও ওরকম বোঝাতে চাচ্ছেন। আর উনার প্রতিবেশীকে দেখানো হয়েছে একটু ignorance টাইপ বা একটু গোঁড়া টাইপ। যে আসলে আ চ চলমান যে হচ্ছে রীতিনীতি সেটা থেকে বের হতে চায় না। কবি এটা বোঝাতে চাইছেন উনার হচ্ছে প্রতিবেশীর দ্বারা। তো এই ছিল রবার্ট ফ্রস্টের 'মেন্ডিং ওয়াল'। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো পোয়েম আ আপনারা যদি চান যে আমি কোনো নির্দিষ্ট পোয়েম ব্যাখ্যা করি, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।